আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার বিজ্ঞানের একটা অংশ, অর্থাৎ আমরা পূর্বে যারা নবম দশম শ্রেণীতে পড়ালেখা করছি, বিজ্ঞানের 3টা বই ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু এখন যারা আমরা এই কারিকুলামে আসছি, সেক্ষেত্রে এক বিজ্ঞানের ভিতরে সবকিছু ইনক্লুড করছি। তাই আমি বলছি আজকে আমরা পড়বো জীববিজ্ঞানের একটা অংশ। জীববিজ্ঞানের যে প্রাথমিক ধারণা আমরা সেখান থেকে শুরু করব। এটা আমাদের আসলে ক্লাস 8-এ যারা পড়ে তাদের জন্য উপকারী হবে বেশি। দেন এই কনসেপ্টটা নিয়ে আমরা ক্লাস 9 এবং ক্লাস 10-এ অগ্রসর হব। দেখো, জীববিজ্ঞানের যে একটা শব্দ আসছে বায়োলজি, এই বায়োলজি শব্দটি দুইটি গ্রিক শব্দ দ্বারা গঠিত। একটা বায়োস, দ্যাট মিন জীবন, আর একটা লোগোস মানে জ্ঞান, অর্থাৎ জীবন সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই বায়োলজি শব্দটির প্রবর্তক হলো বিজ্ঞানী লেমার্ক। তাহলে আমরা তত্ত্ব পাইলাম জীববিজ্ঞানের, যে আমরা বলি ইংরেজি বায়োলজি। এই বায়োলজি শব্দটির দুইটা অংশ আছে, বায়োস এবং লোগোস। এই দুইটা কোন শব্দ থেকে, কোন ভাষার শব্দ থেকে আসছে? গ্রিক ভাষার শব্দ। এই শব্দে বায়োলজি শব্দটার প্রবর্তক কে? লেমার্ক। আচ্ছা, একটা বিষয় নিয়ে নেই, জীববিজ্ঞানের জনক কে? জীববিজ্ঞান জনক হলো অ্যারিস্টটল। অ্যারিস্টটল কিন্তু আরো কিছু বিষয়ের জনক ছিল, তোমরা হয়তো শুনছো, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, এবং আরেকটা বিষয় জানো, প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তাহলে জীব যা আল্লাহ সৃষ্টি করছে এর ভিতরে ক্ষমতা আছে মূলত প্রাণীদের, উদ্ভিদ এক জীব। তাহলে মনে রাখবো প্রাণী বিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল, কারণ সে গুরুত্বপূর্ণটার জনক। অনুরূপ ভাবে সে কি জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জাস্ট টেকনিক অবজেক্টিভের জন্য, মনে রাখার জন্য। আমরা সর্বপ্রথম শুরু করব কোষ বা সেল। কোষ বা কি বলছি? সেল। কোষ বা সেল। দেখো, এইখানে যদি বলা হয় কোষ বা সেল কাকে বলে, আমরা নিচের ক্লাসে বা সবসময় শিখছি, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক। কোষ হলো জীবদের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক। কোষ কি? জীবদের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক। এখন এটা যদি একটা উদাহরণের সাহায্যে শেয়ার করতে চাই, তাহলে হয়তো বিষয়টা রিয়ালাইজ করতে সুবিধা হবে আমাদের। একজন লোক যদি একটা 2 তলা বিল্ডিং বা 5 তলা বিল্ডিং অথবা 10 তলা বিল্ডিং তৈরি করতে চায়, তাহলে সেই বিল্ডিং এ তৈরি করার ক্ষেত্রে একদম ইউনিট বা একক যে কাজটা করে সেটা হলো একটা সিঙ্গেল ইট। একটা ইট এভাবে অনেকগুলা ইট যদি একটা সুন্দর ডিজাইন বা ডেকোরেশন সাজায়, তখন সেটা আমরা বিল্ডিং এ রূপান্তর করতে পারি। আদার্স ম্যাটেরিয়ালস আছে, ইটটাকে আমরা একটা ইউনিট মনে করলাম। অনুরূপ ভাবে আমরা যে মহান আল্লাহ পাকের ইচ্ছা সৃষ্টি হয়েছে, আমি তুমি বা আম গাছ, জাম গাছ, বট গাছ কিংবা ছোট ছোট যেগুলো ক্ষুদ্র আছে, তাদের শরীরে এরকম ক্ষুদ্রতম অংশ আছে ইটের মতো। একটা বট গাছও কিন্তু লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত, কোটি কোটি কোষ দ্বারা গঠিত। আমাদের শরীরে বিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। তাহলে এই যে সবচেয়ে সিম্পল বা ক্ষুদ্রতম যে একটা অংশ আছে, সেটাকে আমরা কি বলতেছি? কোষ বলতেছি। কোষ হলো জীবদের গঠন ও কাজের একক। আমি শুধু বলতে চাচ্ছি, তোমরা যেহেতু ক্লাস 8-এর স্টুডেন্ট, একটু প্রথম থেকে প্রাথমিকভাবে শুরু করব, সেই জন্যই যদি একটা বিল্ডিং তৈরি করার সময় ইট 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 এরকম অনেকগুলো ইট দেওয়া যদি এই 1 তলা 2 তলা 3 তলা করতে হয়, এরকম আমাদের শরীরও একটা কোষ থেকে 2টা কোষ, 4টা কোষ, 8টা, 16, 32, 64, 128, 256 এরকম মাল্টিপ্লিকেশন ঘটবে, হিউজ কোষের সংখ্যা হবে, দেন একটা জীবদেহ পরিণত হবে। এম আই রাইট? এখন দেখো, একটা শব্দ আসছে নিউক্লিয়াস। আমি একটু অ্যাডভান্স বলি, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আচ্ছা, এই নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ 2 প্রকার। নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কত প্রকার? 2 প্রকার। তাহলে তোমাকে নিউক্লিয়াস সম্বন্ধে জানতে হবে। দেখো, আমরা জাস্ট জানি মাঝখানে সবচেয়ে ঘন তরল পদার্থ একটু গোলাকার দেখতে দেখা যায়, এর একটা নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। তোমরা হয়তো জানো এর নাম নিউক্লিওলাস। মনে রাখবা, এখানে বানানের ক্ষেত্রে এই যে আমরা শব্দটা বলছি নিউক্লিয়াস, এখানে এই বানানটা যদি করি, নিউ রস্যু আছে আমাদের, আর এইখানে আছে আমাদের উ, তাহলে যেটা সবার কেন্দ্রে অবস্থিত ওর মতো দেখা যায়, সেটা নিউক্লিওলাস। এইখান থেকে সুতার মতো পচানো কিছু তন্তু, ইয়েস, এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। আপনি এটাকে বলতে পারেন ক্রোমাটিন তন্তু। এবং এটা এই জায়গায় সজীব থাকার জন্য এই যে আমি দিলাম যেগুলা, এটাকে বলা নিউক্লিওপ্লাজম।
এখন এর চতুর্দিকে একটা মেমব্রেন থাকে, পর্দা থাকে পুরাটাই। এই যে মেমব্রেনটা আছে দুই স্তর বিশিষ্ট, বাইরের স্তরটা এইরকম ভাবে মাঝে মাঝে একটু ছিদ্র থাকে। আমরা যদি এইটা খেয়াল করি মাঝে মাঝে একটু ছিদ্র থাকে, তাহলে এখন এই যে এটাকে বলতে পারি আমরা নিউক্লিয়ার মেমব্রেন। কি বলতে পারি সবাই বলেন? নিউক্লিয়ার মেমব্রেন। দেন এই জায়গায় যে ছোট্ট একটা ছিদ্র আছে, জি স্যার, এটাকে বলতে পারি নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। তাহলে এখানে কয়টা অংশ আছে আমাদের? 5টা অংশ। যদি 5টি অংশই উপস্থিত থাকে সেটাকে আমরা বলতে পারি আদর্শ নিউক্লিয়াস। এটা মূলত কার ছবি বলেন তো? নিউক্লিয়াস। তাহলে আমরা হঠাৎ করে একটা অংশ শুরু করলাম কোষের ভিতরে। আমরা সবাই একটা মেসেজ কালেক্ট করি। কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। এই নিউক্লিয়াসের 5টা অংশ আছে, এগুলো আমরা বললাম মাঝখানে সবচেয়ে ঘন যে একটু ঘনীভূত অবস্থা গোলাকার, তার নাম কি বলছি? নিউক্লিয়াস। এইখান থেকে ফিতার মতো পেঁচানো যে অংশ আছে ক্রোমাটিন তন্তু। দেন এখানে যে তরলটা আছে সেটা বলছি আমরা নিউক্লিওপ্লাজম। চতুর্দিকে যে মেমব্রেন আছে সেটাকে বলছি নিউক্লিয়ার মেমব্রেন। এইখানে মাঝখানে ছিদ্র আছে এটাকে বলছি নিউক্লিয়ার রন্ধ্র। বুঝতে পারছেন? এটার গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এখানে একটা শব্দ আছে দেখেন, বলা হয়েছে আদি কোষ, আর একটা বলছে প্রকৃতি কোষ। আদি কোষ ইংরেজি বলছে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এখানে বলছে প্রাককেন্দ্রিক কোষ আর সুকেন্দ্রিক কোষ। আমরা একটা শব্দ জেনে নেই। এই যে আমি নিউক্লিয়াস বললাম যে এটাকে আমরা কেন্দ্রিকা বলতে পারি। নিউক্লিয়াসের অপর শব্দ বা সমার্থক শব্দ আমরা কি বলছি? কেন্দ্রিকা। কেন্দ্রিকা। তাহলে এখানে প্রাককেন্দ্রিক অর্থাৎ এই নিউক্লিয়াসটা আদি নিউক্লিয়াস হবে। আদি নিউক্লিয়াস বলতে কি বুঝি আমরা একটু বলি। এই যে আমাদের যে বিষয়টা আছে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন যে বললাম, তারপর আমরা এই যে নিউক্লিওলাস যে বললাম, এই দুইটা অংশ যদি উপস্থিত না থাকে সেটাকে বলা হয় আদি নিউক্লিয়াস। সেটাকে বলা হয় কি? আদি। আর যদি 5টা অংশই উপস্থিত থাকে তাহলে সেটা বলবো আমরা প্রকৃত নিউক্লিয়াস। কি বলবো? প্রকৃত। তাহলে আদি নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ সেটাকে বলবো প্রাককেন্দ্রিক, আর যেটা থাকবে সবকিছু থাকবে সেটাকে আমরা বলবো কি? সুকেন্দ্রিক। চলো ছোট্ট একটা গল্প বলি। তোমরা এখন আধুনিক যুগের মানুষ। আজ থেকে যদি 1990, 91, 92, 93 সালে যদি বলতাম আমার বাড়িতে আমার দাদিকে, দাদি আমার আজকে বার্থডে, আমি বার্থডে পালন করব, অথবা যদি আমার সিনিয়র কেউ বলে যে আজকে আমার ম্যারেজ ডে, আমি ম্যারেজ ডে পালন করব, বুঝতে পারছেন? আজকে এই ডে, এই, তারা কিন্তু এটা পজিটিভলি নিত না। তাদের এই ওই জেনারেশন এই কনসেপ্টটা ছিল না। তাহলে কিছু গ্যাপ, আপনার মা আধুনিক মা বা আপনারা এখন আধুনিক যুগের মানুষ, তাহলে আপনারা কিন্তু বুঝবেন যে বার্থডে সেলিব্রেট করতেছেন, এটা আপনারা পজিটিভলি নিচ্ছেন। তা আমি বলতে চাচ্ছি আদি কোষ বলতে যাদের কিছু ধারণা গ্যাপ আছে, যাদের আধুনিক সম্বন্ধে কিছু ধারণা নাই, যাদের ধারণা নাই, তাহলে আপনি মনে রাখবেন তার কিছু ঘাটতি আছে। তার মানে আমার এই গল্প থেকে, ওই যে আমার বাড়িতে আদিকালে দাদির গল্প থেকে যে বিষয়টা বলছি তার কিছু আধুনিক ধারণা ঘাটতি আছে। তার মানে কি? এই নিউক্লিয়াসে সম্পূর্ণ সুগঠিত নয়। নিউক্লিয়াস সম্পূর্ণ সুগঠিত নয়। কি বলছি? নিউক্লিয়াস সম্পূর্ণ সুগঠিত নয়। নিউক্লিয়াসের 5টা অংশ আছে। এই প্রাককেন্দ্রিক কোষ যা আছে তার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসে 5টা অংশ উপস্থিত থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিওলাস থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিওলাস থাকে না। এভরিওয়ান ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে স্যার। আর সুকেন্দ্রিক কোষ যেটা আছে সেখানে অবশ্যই নিউক্লিয়াসের 5টি অংশই উপস্থিত থাকে। নিউক্লিয়াসের 5টি অংশই উপস্থিত থাকে, এই জন্য তাকে আমরা সুকেন্দ্রিক। আমি আবারও বলছি, এই নিউক্লিয়াসের সমার্থক শব্দ যদি বলি সেটাকে বলছি কেন্দ্রিকা। কি বলছি আমরা? কেন্দ্রিকা। নিউক্লিয়াস যদি সুগঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো সুকেন্দ্রিক কোষ। এখন তোমরা হয়তোবা অনেকে পড়ছো যে এর আগে কিছু কিছু জীব আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছে যেগুলা এক কোষী। কি বলছি? একটা মাত্র কোষ দিয়ে তার জীবন গঠিত। তারাই কিন্তু মূলত প্রাককেন্দ্রিক নিউক্লিয়াস বিশিষ্ট, প্রাককেন্দ্রিক কোষ বিশিষ্ট জীব। আর যারা আছে বহুকোষী, যেমন আমি তুমি, আমরা কি? সুকেন্দ্রিক। আমরা কি বলছি? সুকেন্দ্রিক। ক্লিয়ার আমরা এইটুকু? তাহলে আমরা দেখলাম আজকে জীববিজ্ঞান শব্দটা যে পাইছি বায়োলজি, এই বায়োলজি শব্দটা দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, বায়োস এন্ড লোগোস। বায়োস শব্দের অর্থ জীবন আর লোগোস মানে জ্ঞান, অর্থাৎ জীবন সম্বন্ধে জ্ঞান অর্জনের যে শাখা সেটাকে আমরা বায়োলজি বলছি। বায়োলজি শব্দটির প্রবর্তক ল্যামার। কোন বিজ্ঞানী? ল্যামার। এবং আরেকটা তথ্য নিচ্ছি, বায়োলজি বা জীববিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল, এবং উনি একাধারে দার্শনিক ছিলেন এবং উনি প্রাণী বিজ্ঞানের জনক এবং কি রাষ্ট্রবিজ্ঞানের জনক। পরে আমাদের
আমাদের গল্প ছিল কুশ বিষয়টা কি। আমি যে উদাহরণটা দিছিলাম, একটা বড় বিল্ডিং এর ক্ষুদ্রতম ইউনিটও একটা ইট, ওরকম আপনি যে একটা জীব, আপনার শরীর যে গঠিত হয়েছে তার সবচেয়ে ক্ষুদ্রতম যে স্ট্রাকচারাল ইউনিট আছে, গাঠনিক একত্র আছে, সেটাকে বলা হয় সেল বা কোষ। সেটা কি বলছি? সেল বা কোষ। এই কোষটা নিউক্লিয়াসের গঠন অনুসারে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো প্রাককেন্দ্রিক আর হলো সুকেন্দ্রিক, অথবা আমরা প্রোক্যারিওটিক বলছি অথবা ইউক্যারিওটিক বলছি, অথবা আমরা কি বলছি আদি কোষ অথবা প্রকৃত কোষ। এই ব্যাপারটা যদি আমরা রিয়ালাইজ করতে চাই, তাহলে আমাদের আগে কোষের প্রাণকেন্দ্র যে আছে নিউক্লিয়াস, তার ফরমেশন সম্বন্ধে জানতে হবে। একটি নিউক্লিয়াস যদি সঠিকভাবে গঠিত হয় বা সুগঠিত হয়, তার 5টা অংশ উপস্থিত থাকে। সেই নিউক্লিয়াসের 5টা অংশ আমরা রিপিট করি। একটা মাঝখানে হলো নিউক্লিওলাস, সুতার মতো প্যাঁচানো হলো নিউক্লিয়ার তন্তু বা ক্রোমাটিন তন্তু, তারপরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার রন্ধ্র। যদি এর মাঝখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন না থাকে, সেটা আসলে সুগঠিত নয়। এইরকম নিউক্লিয়ার যেটা আছে সেটাকে আমরা বলবো প্রাককেন্দ্রিক কোষের ভিতর থাকে, আর 5টা অংশ উপস্থিত থাকলে তাকে আমরা সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে বলতে পারি। ক্লিয়ার? আমরা এইটুকু জাস্ট একটু রিভিউ দিলাম। এখন দেখো, আমাদের যে জীবগুলো আছে আমরা সাধারণত দুই ভাবে দেই, একটা প্রাণী আর একটা হলো উদ্ভিদ। আমি আজকে এই মুহূর্তে পড়ানো শুরু করব প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের প্রথমত 2টা অংশ বলছি, একটা বলছি কোষ প্রাচীর আর একটা বলছি প্রোটোপ্লাজম। আমি ছবি আঁকাবো যেহেতু পরবর্তীতে। কোষ প্রাচীর আর একটা কি বলছি? প্রোটোপ্লাজম। একবার দেখে রাখো, পরে ব্যাখ্যা করছি। প্রোটোপ্লাজমে আবার 3টা অংশ, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, আর একটা কি বলছি? সাইটোপ্লাজম। এটা কি বলছি আমরা? সাইটোপ্লাজম। চলো যদি আমরা একটা কাজ করি, এই মুহূর্তে উদ্ভিদ কোষের একটা ছবি আঁকাবো। উদ্ভিদ কোষের একটা ছবি আঁকাবো। উদ্ভিদ কোষের একটা ছবি যে আঁকাই, চলো একটা গল্প আঁকার পরে মনে করো একটা পরিবার, আর আমি যেটা বলতে চাচ্ছি একটা উদ্ভিদ কোষ। আমি গল্প আকারে আপনাদেরকে আজকে এই ছবিটা উপস্থাপন করব। মনে করো আমাদের সমাজের একটা ছোট্ট পরিবার, একটা পরিবার কিভাবে তৈরি হয়, পরিবারে কি থাকে, অনুরূপভাবে উদ্ভিদ কোষ। তাহলে গল্পের সাথে আমরা পড়বো। কিসের সাথে পড়বো? গল্পের সাথে। আপনারা একটু শেয়ার করেন আমার সাথে। আমাদের সমাজে পরিবারের প্রধান কে? বাবা। আমাদের সমাজে পরিবারের প্রধান কে? বাবা। হয়তো স্থান কাল পাত্রভেদে ভিন্ন হতে পারে, কিন্তু এভারেজ কি বলতেছি? বাবা। তাহলে পরিবারের প্রধান যে বাবা বলি, কারণ বাবা একটা পরিবারের সমস্ত দায়িত্ব বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ করে থাকে বা নিজে দায়িত্বটা নেয়। সে সিদ্ধান্ত নেয় কে কি করবে, বা সে পরামর্শ দেয়, বা সে এর জন্য মেইন রেসপন্সিবল। তাহলে তোমরা বলো এখন, একটা কোষের প্রাণকেন্দ্র কি? নিউক্লিয়াস। তাহলে একটা কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস। তাহলে আমার গল্প আকারে পরিবারের প্রাণকেন্দ্র যেমন বাবা, এরকম কোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। তাহলে আমি নিউক্লিয়াসকে আজকে বাবা হিসেবে ধরতেছি, নিউক্লিয়াসকে বাবা হিসেবে। তাহলে আমি এট দা ফার্স্ট টাইম এখানে নিউক্লিয়াস আঁকাবো। কিছুক্ষণ আগে যেহেতু আঁকাইছিলাম, দেখেন এই নিউক্লিয়াসটা আঁকানোর চেষ্টা করতেছি। আমরা নিউক্লিয়াসের আঁকাইলাম, অর্থাৎ আমি গল্প আকার যদি বলি, বাবাকে অঙ্কন করলাম এই মুহূর্তে, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আমরা বিভিন্ন নাম শিখছি, আমরা জানিও এটা। তাহলে এই সবটি মিলে কি হয়? নিউক্লিয়াস। আমরা কি আঁকাইলাম বলুন তো? নিউক্লিয়াস। এখন একটা কোশ্চেন যদি পরীক্ষা থাকে বা আমাদের জানার জন্য জানতে চাই, তাহলে সেটা হলো নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বলা হয়। কারণ আমরা সহজভাবে বলবো, ওই গল্পটা বাবা যেমন পরিবারের সমস্ত কার্যক্রম পালন করে অথবা সেই মেন দায়িত্বটা নেয় স্বাভাবিকভাবে, সে অনুরূপভাবে নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। কে কাজ করে? নিউক্লিয়াস। ওকে স্যার। আচ্ছা, বাবা যদি থাকে, একটা পরিবার যদি মেনটেন করতে চায়, বাবার কিন্তু একটা সাপোর্ট দরকার, একটা সাপোর্ট দরকার। এই সাপোর্টটা দেয় কে জানো? মা। কে দেয় সাপোর্টটা বলতো? মা। বাবা মায়ের কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাইয়া সেই পরিবারটা সঠিকভাবে পরিচালনা করার জন্য কি করে? সাহস পায়। তো এই মাটা হলো আমাদের বইয়ের ভাষায়, উদ্ভিদ কোষের ভাষায় মাইটোকন্ড্রিয়া। কি বলছি বলতো? মাইটোকন্ড্রিয়া। আমরা এই মুহূর্তে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাবো। মাইটোকন্ড্রিয়া দেখতে দণ্ডাকার হয়, এটা 2 স্তর বিশিষ্ট। এই বাইরের স্তরটা আমি আঁকাইছি, এই ভিতরের স্তরটা মাঝে মাঝে ভাঁজ হয়ে এরকম ভিতরে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়ার ছবি অঙ্কন করতেছি আমি। দেখো একটা ভুল ছবি আঁকায়, অনেক স্টুডেন্ট এভাবে ধরে, তাহলে মাইটোকন্ড্রিয়া এভাবে আঁকাই দেয়।
তাদের যে ভুলটা হলো সেটা হলো এইটা দুইটা স্তর, এই দুইটা স্তর কাছাকাছি থাকে, কাছাকাছি থাকলে মাঝে মাঝে বাদ হয়ে ভিতরে প্রবেশ করে। তাই আমার ছবি অঙ্কনের সময় এই ব্যাপারটা আমরা একটু সাবধান থাকবো। তাহলে আমি যে ছবিটা আঁকাইছি সেটা হলো মাইটোকন্ড্রিয়া। তোমরা হয়তো মেসেজ পাবা একটা কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া শব্দটা আমি বারবার বলতেছি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শব্দটা বলছি, মাইটোকন্ড্রিয়া বহু বচন, মাইটোকন্ড্রিয়া এক বচন, বিজ্ঞানী ভ্যান্ডা এটা নামকরণ করছে মাইটোকন্ড্রিয়া। দেখেন মাইটোকন্ড্রিয়ার যে কথাটা বলছি, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়। কি বলা হয়? কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর বলা হয়। আপনি যাই বলেন, আমি যদি পরিবারে চলে যাই, বাবা সমস্ত কিছু করে, একটা পরিবারের ইনডাইরেক্টলি যে কাজটা হচ্ছে বর্তমানে অনেক ক্ষেত্রে প্রধানও বলতে পারেন মাই সবকিছু করতেছে। কে করতেছে? মা। তাহলে শক্তি যে যোগানটা দিচ্ছে সেটা কে? মাইটোকন্ড্রিয়া। কে দিচ্ছে? বলেন কে দিচ্ছে? মাইটোকন্ড্রিয়া। কি বলছি? পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর বলা হয়। একটু অ্যাডভান্স বলে নেই, হয়তো আপনারা শুনছেন যে উদ্ভিদ যে খাবার তৈরি করে তার নাম হলো সালোক সংশ্লেষণ। এই উদ্ভিদের সঞ্চিত খাবার আমরা যারা নিজেরা খাবার তৈরি করতে পারি না, যেমন আমি তুমি, তারা ওই উদ্ভিদের খাবারটা গ্রহণ করে। যেমন আমি ধান থেকে চাউল বানিয়ে ভাত বানিয়ে পরে খাবার গ্রহণ করি। তাহলে ওই যে ভাত আছে, যে ওই ভাতে যে শক্তিটা জমা আছে, শক্তিটা ভেঙে কিন্তু বাঁধতে হয়। সেই বাঙ্গার নাম হলো কি? শ্বসন। তার নাম কি? তার নাম কি? শ্বসন। হয়তো আপনারা শুনবেন শ্বসনের দুইটা প্রকার আছে, সবাত শ্বসন, অবাত শ্বসন। এই সবাত শ্বসনের যে ধাপগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ বা বেশি শক্তি উৎপন্ন হয় যে দুইটা ধাপ আছে, ক্র্যাব চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই দুইটা ধাপই সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়া। কোথায় সংগঠিত হয়? এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আমরা যখন শ্বসন অংশটুকু করব এটা আরো ভালো করব, কিন্তু একটু মেসেজ দিয়ে রাখলাম আমি, যদি পরীক্ষা কোশ্চেন থাকে বা জানতে ইচ্ছে করে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়, উত্তর হইল গা মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের যে গুরুত্বপূর্ণ ধাপ আছে, সবাত শ্বসনের, ক্র্যাব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দুইটা সংগঠিত হয় এবং এইখানে শক্তি বেশি উৎপন্ন হয় বিধায় এটা কি বলছি আমরা? পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া আকার কথা বলছি, দুইটা স্তর আছে, বাইরের স্তরটি সোজা, ভিতরটা কি মাঝে বাজে একটা নাম আছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে সবিন্দু বৃত্তাকার কিছু বস্তু থাকে, সেগুলো অক্সিজম বলা হয়। একটা উদ্ভিদ কোষে 300 থেকে 400টি কি থাকতে পারে? মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। আমি একটা আঁকাইছি, তুমি যদি বলো স্যার আমি আরেকটা আঁকাবো, আঁকাইতে পারো। যেহেতু আমি মূল ছবিটা দিতে চাচ্ছিলাম, তাহলে মাইটোকন্ড্রিয়া। তাহলে শুনেন, আমরা একটা পরিবারের ক্ষেত্রে দুইজন কিন্তু পেয়ে গেছি, যেটা না হলে পরিবার হয় না। একজন বাবা পাইছি আর একজন মা পাইছি। ক্লিয়ার? আমরা এখন বাবা এই পরিবার যদি মেনটেন করতে চায়, বাবার একটা না একটা আর্নিং সোর্স প্রয়োজন। সে হয় জব করবে, সে না হয় একটা বিজনেস করবে, নয় হয় কৃষি কাজ করবে, একটা না একটা তার সোর্স প্রয়োজন। এম আই রাইট? বাবা। তাহলে আমাদের এইখানে বাবা কোন ক্ষেত্রে কাজটা করবে? কাজ করে সঞ্চয় করবে। বাবা কি করবে? সেই যে কাজটা করে অর্থাৎ সঞ্চয় করে, সেটাও বলতে পারি বইয়ের ভাষায় পুরোপ্লাস্ট বা প্লাস্টিক। প্লাস্টিকটা দেখতে মানুষের চোখের মতো বেশিরভাগ ক্ষেত্রে। দেখেন এটাও কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। কি বলছি? দ্বিস্তর বিশিষ্ট। এরকম অনেকগুলা প্লেটের মতো থাকে। এটা কি চিত্র আঁকাইলাম আমি? বলেন এটা কি আঁকাইলাম? আপনারা হয়তো শুনছেন শুধুমাত্র সবুজ উদ্ভিদ বা সবুজ অংশ যা আছে সেই খাবার তৈরি করে। উদ্ভিদের সবুজের জন্য যে অংশটা, যা পিগমেন্টটা দায়ী, তার নাম হলো ক্লোরোফিল। আর ক্লোরোফিল থাকে কোথায়? ক্লোরোপ্লাস্টে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট হলো প্লাস্টিডের একটা অংশ। হয়তো আমি একটু অনেকটা কথা বলি। প্লাস্টিড তোমরা হয়তো শুনছো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে যার রং নেই। ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে বর্ণ, যার অনেকগুলা রং আছে। আর ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ বর্ণ। ক্রোমোপ্লাস্টের মধ্যে হয়তো শুনো জান্তোফিল, জান্তোফিল হলুদ, ক্যারোটিন কমলা, জান্ত হ দেয়া হলুদ, ক্যারোটিনের ক দেয়া কমলা, ফাইকোসায়ানিন দুইটা দন্ত না, তাহলে নীল, আর ফাইকোইরিথ্রিন লাল। আপনারা হয়তো শব্দগুলো শুনেন না, পরীক্ষা পরবর্তী জানবো। এই যে একটা শব্দ বলছি, জান্তোফিল নামক যদি বর্ণকণিকা বা পিগমেন্ট থাকে, রং কেমন হবে? এটা হবে
হলুদ, এখানে আমি মনে রাখি, জান্তফিল লিখতে হলো। তারপর একটা শব্দ বলছি, সেটা হলো ক্যারোটিন। কি বলছি? ক্যারোটিনে কেমন হবে দেখতে? কমলা। কি বলছি? কমলা। দেন একটা শব্দ বলছি ফাইকোসায়ানিন, দন্তনতা মুন্ডা করে কেমন হবে? নীল। আবার একটা শব্দ বলি যদি, ফাইকো ইরিথ্রিন। ফাইকো ইরিথ্রিন, এটা হবে লাল। এটা হবে লাল। তাহলে আমরা দেখলাম যদি জান্তফল পিগমেন্ট থাকে হলুদ, ক্যারোটিন কমলা, দেন ফাইকোসায়ানিন দন্তান্ন কি বুঝাবো? নীল, এবং আমি বলছি ফাইকোরিথিন লাল, আর আমরা ক্লোরোফিল থাকলে কি বলি? সবুজ। যাক, আমি একটু বেশি বলতেছি সাইডে যাতে মেসেজগুলো নিতে পারি। তা আমাদের গল্প ছিল পরিবার। পরিবারে বাবা পাইছি, মা পাইছি। বাবা যে কাজ করবে, ধর একটা জমি পাইছি, সে জমিটা এলো কি? এটা, এর নাম কি? ক্লোরোপ্লাস্ট। এর মানে কি? ক্লোরোপ্লাস্ট। আমরা কি জানি প্লাস্টিডে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কি করে? সূর্য থেকে শক্তি কি করে আয়না পরে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আমরা পড়ছি আলোক পর্যায়ে। তাহলে সেই ঘটনাটা ঘটে। ওকে এভরিওয়ান? ওকে, তাহলে দেখো বাবা মা এবং এই যে একটা কাজের ক্ষেত্র বা কিছু পাইলো, এখন তারা কি করবে? খাবার তৈরি করতেছে। সব খাবারে কি, ধরো তোমাদের বাসায় দেখো সমস্ত টাকা প্রতি মাসে যা আসে সব কিন্তু বাবা খরচ করে না, কিছু সঞ্চয় করে, বা কৃষক কি করে? সব দানে কিন্তু খরচ করে ফেলে না, কিছু জমা করে রাখে। am I right? এই যে খাবারে জমা করে রাখবে, গ্রামের ভাষায় বলতে গেলে বড় একটা পট বা পাত্র লাগবে। এই পট বা পাত্র কি বলছি? কুশ গহ্বর। এই ছবিটা যদি এই পাশে আঁকাইতাম তাহলে আমার একটু সুবিধা হতো। ফাইকোইরিথ্রিন, ফাইকোইরিথ্রিন লাল। আচ্ছা, এটা তুমি একটা কাজ করবা, বাংলা পাশের মতো আঁকাই বলবা। এটা হলো কুশ গহ্বর। কি বলছি এটাকে বলেন তো? সবাই বলেন, এটা কি বলছি? কুশ গহ্বর। ফাঁকা জায়গা। আমি কিন্তু গ্রামের বাসায় যদি বলতে চাই, গ্রামে দেখবা কৃষক ধান সংগ্রহ করার পর সেটা একটা পট বা পাত্রে রাখে, সেটা গুলা হতে পারে, বের হতে পারে, ডুল হতে পারে। তাহলে সেই রকম একটা পাত্রের মধ্যে তাহলে কুশ গোবর কি করে? খাবার জমা রাখে। কুশ গোবর কি করে? দেখেন, আমরা কিন্তু একটা কুশের ছবি আঁকতেছি এবং তাদের মেইন ফাংশন বা কাজ সম্বন্ধে জানতেছি। যেমন নিউক্লিয়াসের মেইন কাজ কি? সমস্ত জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপাদন করা। দেন ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাবার তৈরি করা। সেই খাবার সঞ্চয় করে রাখবে কে? কে রাখবে বলেন তো? দ্যাটস ওকে। এখন এই যে আপনারা দেখবেন এর নিচে আমার এইরকম ভাবে কিছু অংশ আছে, এদেরকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মাঝখানে এই যে বৃত্তগুলো রাখছি আমি, এইগুলোকে বলা হয় অমসৃণ। অমসৃণ যদি একদম স্মুথ থাকে সেটাকে আমরা কি বলবো? মসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমাদের ক্ষেত্রে অনেক মা আছে, তার সন্তানকে যখন খাবার দেয়, মাছ যদি থাকে তার আইটেমটা, মাছের কাঁটাগুলো আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দেয়, যাতে ওই সন্তান মাছের কাঁটাগুলো আটকে ব্যথা না পায়। am I right or wrong? করে না? তাহলে আমি একটা বিষয় মনে রাখতে বলছি, যেখানে এরকম সবৃত্ত বৃত্তাকার বস্তু থাকবে, এইগুলা এরা কি করে জানো? ওই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলতেছিলাম। তারা কি করে? ওই যে প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে সেই খাবারগুলো ভাঙে, সংশ্লেষণ করে। ওকে, এখন দেখেন আমরা আরেকটা চিত্র আঁকাবার দিচ্ছি। এরকম দেখেন টেলিফোনের রিসিভার মতো একটা অংশ আছে, টেলিফোনের রিসিভারের মতো। এখন তো আপনার মোবাইল চালান, আগে এরকম টেলিফোনের রিসিভার। জি স্যার, এর একটা নাম আছে গোলজি বস্তু। এর নাম কি বলছি? আপনারা হয়তো জানেন, গোলজি বস্তু। এটাকে বলছি আমরা গোলজি বস্তু। আমরা যারা 90, 95, 2000 সালের সিনেমা দেখলাম, বাংলা সিনেমা, ম্যাক্সিমাম সিনেমা দেখতাম যে একটা বাসা থেকে নায়িকা বা নায়িকা বাবা অনেক ধনী, সে উপর থেকে নিচতলা আইসা সিঁড়ির কাছে একটা টেলিফোন নিয়ে বলছে, হ্যালো ডাক্তার সাহেব, আমি অমুক চৌধুরী বলছি, আপনি চলে আসেন, আমার নাতনি অসুস্থ হয়েছে বা নাতি অসুস্থ হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এইটা টেলিফোনে রিসিভার মতো। এর কাজ কি? ডাক্তারে ফোন দিব, ডাক্তার এসে কি করব? তার যে প্রবলেমটা আছে, রোগটা আছে, সেটা সারাবো। তো গোলজি বস্তুর কাজ হলো রোগ জীবাণু ভক্ষণ করা। কি বলবো আমরা বলুন তো? রোগ জীবাণু ভক্ষণ করা। অনেকগুলো কথা বলছি যাতে মন থাকে। তাহলে আমরা বিভিন্ন পার্টস গুলা পাইলাম, এসেনশিয়াল পার্টস গুলা পাইলাম। এভরিবডি ক্লিয়ার? ক্লিয়ার? এখন দেখেন এরা কি করব? আস্তে আস্তে বাবা মা যখন একটু টাকা সঞ্চয় বেশি হবে, তখন বলবো একটা সুন্দর করে ঘর দেই। এই চতুর্দিকে এইরকম ভাবে একটা
গড় দেওয়ার চেষ্টা করবে। এটা আমি আপনাকে বলি সবকিছু কিন্তু একা থাকতে পারে না। এটা কোশ্চেন না, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। দুই স্তর বিশিষ্ট, কি বলছি বলেন তো, দুই স্তর বিশিষ্ট এইরকম একটা গড়ের দেওয়াল দিল মনে করেন। এইটার কিন্তু একটা নাম আপনি পড়ছেন, কোষ ঝিল্লি। কি বলছেন? কোষ ঝিল্লি। এই সব কিছু মিলিয়ে আমি বলছি নিউক্লিয়াস। কি বলছিলাম? নিউক্লিয়াস। তো কোষ ঝিল্লি হলো। এখন দেখবেন বর্তমান সমাজে গড় দেওয়ার পরে একটু জায়গা রাখা চতুর্দিকে একটা বাউন্ডারি মারে। তাহলে এখন আমরা এরকম একটা বাউন্ডারি তুলে দিলাম, গেট রাইকে রেখে এতে কি দিলাম আমরা? বাউন্ডারি। এই যে বাউন্ডারি যে দিলাম এটাকে বলা হয় পুষ্পাশির। কি বলছি বলেন তো? পুষ্পাশির। পুষ্পাশির বা সেলওয়ার। মোটামুটি ভাবে সার্বিকৃত বা ইউনিভার্সাল একটা প্লান্ট সেল আমি আঁকাইলাম, যেগুলো অংশ না হলে না আরো কিছু কিছু অংশ আছে, রাইবোজোম আছে। দেখেন আমরা কি বলতে চাচ্ছি, উদ্ভিদ কোষের মেইন পয়েন্ট গুলা কি স্যার? সবচেয়ে এসেনশিয়াল পয়েন্ট হলো কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীর থাকবে, এটা প্রাণী কোষে থাকে না, আমি আঁকাবো পরে বুঝতে পারবেন। তারপরে গুরুত্বপূর্ণ অংশ হলো এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে না, এক পাশে থাকে। কোষ গহ্বরটা মাঝখান থাকে এবং বড়। বুঝতে পারছেন? কোষ গহ্বর মাঝখান থাকে এবং বড়। এভরিবডি ক্লিয়ার? তা আমি যে গল্প বললাম পরিবার আর এখানে উদ্ভিদ কোষ, হয়তো অনেকের একটু সুবিধা হতে পারে। পরিবারে যেমন বাবা মা, বাবা কাজ করবো একটা মাঠ বা জমি, পরে খাবার সঞ্চয় করে রাখবো কোষ গহ্বর, পরে সন্তান খাবার না করলে খাবার ডাক সুন্দর করে ভাঙে ভাঙে দিবে, এটাকে বলছি অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম কাজ, এই কাজটা করতেছে। দেন গোলজি বস্তু কি করতেছে? ওই ডাক্তার আসতেছে, রোগী ভালো হচ্ছে। এম আই রাইট? এই বিষয়গুলো রিয়ালাইজ করতে পারছেন? বাউন্ডারি। এখন দেখেন একটু আগে যে আমি ছবি আঁকাইছিলাম, একটু সবাই খেয়াল করো। উদ্ভিদ কোষ দিয়ে আমি পড়াইলাম, একটু খেয়াল করো। উদ্ভিদ কোষের প্রথম দুইটা অংশ বলছিলাম, একটা কি বলছিলাম? পুষ্পাশির। আরেকটা বলছিলাম প্রোটোপ্লাজম, মনে আছে? আরেকটা বলছিলাম প্রোটোপ্লাজম। তাহলে দেখেন একটা শব্দ বলছি কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম। আজকে সেটা আঁকাবো। এখন এই যে সবচেয়ে বাইরে যে অংশ আছে কোষপ্রাচীর মানে এই যে কোষ ঝিল্লির বাইরে যা আছে জড় পদার্থ, সেটা কি বলছি? কোষপ্রাচীর, এটা ব্যাপ্ত ঝিল্লি। ওকে এভরিবডি? এখন আমার প্রশ্ন হলো স্যার প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম কাকে বলে? উত্তর শুনেন। কোষ প্রাচীরের, এই যে কোষ প্রাচীরের ভিতরে যা আছে সমস্ত কিছুকে প্রোটোপ্লাজম বলে। কোষ প্রাচীরের ভিতরে জীবন্ত থকথকে জেলিনের যে অংশটা আছে, সজীব যে অংশটা আছে, সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। রিপিট করতেছি আবার, প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ প্রাচীরের ভিতরে, কোষ প্রাচীরের ভিতরে জেলিনের থকথকে তরল সজীব যে অংশটা আছে, সেটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম। কি বলবো? ওকে স্যার, প্রোটোপ্লাজমের তিনটা অংশ বলছিলাম। একটা বলছিলাম কোষ মেমব্রেন। কি বলছিলাম? কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন। আরেকটা বলছিলাম নিউক্লিয়াস। কি বলছিলাম? নিউক্লিয়াস। আরেকটা বলছিলাম সাইটোপ্লাজম। আরেকটা কি বলছিলাম? সাইটোপ্লাজম। দেখেন যে বিষয়টা বলতে যাচ্ছি, কোষ প্রাচীরের ভিতরে দুই স্তর বিশিষ্ট যে অর্ধবেদ্য পর্দা আছে, যা সমস্ত প্রোটোপ্লাজমকে ডেকে রাখছে, তাকে বলা হয় কোষ ঝিল্লি। তাকে কি বলা হয়? কোষ ঝিল্লি। তাকে কি বলা হয়? একটু পরে এই কোষ ঝিল্লির উপর একটা নাম বলবো, রিপিট করতেছি আমি আবার। বায়োলজি যেহেতু বারবার পড়লে আমাদের মনে আসবে। কোষ প্রাচীরের ভিতরে দুই স্তর বিশিষ্ট যে অর্ধবেদ্য পর্দা আছে, তার নাম কি বলছি? কোষ ঝিল্লি। তাকে কি বলছি আমরা? কোষ ঝিল্লি। বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো নিউক্লিয়াস কোনটা? এই যে আমরা বলছি প্রোটোপ্লাজমে কোষ ঝিল্লির ভিতরে সবচেয়ে গোলাকার ঘনবস্তুর নাম কি? নিউক্লিয়াস। আবারও রিপিট করি, কোষ প্রাচীরের ভিতরে প্রোটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লির ভিতরে কি সবচেয়ে গোলাকার ঘনবস্তুটা কি বলছি আমরা? নিউক্লিয়াস। কি বলছি? নিউক্লিয়াস। এখন কোশ্চেন হলো সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম কাকে বলে? দেখুন তো একটা ব্যাপার যদি এভাবে বলি, নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লির ভিতরে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। রিপিট, একটু টেকনিক্যালি কথাটা বলতেছি, আপনারা একটু খেয়াল করুন। রাইট, ইউ আর এর যা আছে সবকিছুই পড়বে। আবার বলতেছি, দেখেন এই যে एवरीवन সবাই খেয়াল করেন, এই যে নিউক্লিয়াসের বাহিরে, এই যে এটা তো নিউক্লিয়াস বলছি, নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লির ভিতরে যে প্রোটোপ্লাজম আছে তার নামই সাইটোপ্লাজম। কারণ আমরা জানি এই কোষ ঝিল্লি থেকে, এইখান থেকে এই পর্যন্ত কোষ ঝিল্লি
যা আছে এইখান থেকে এই পর্যন্ত যা আছে সমস্ত কিছু হলো আমাদের প্রোটোপ্লাজম। কি বলছি? প্রোটোপ্লাজম তো দুইটা অংশ বাদ দিছি, একটা নিউক্লিয়াস আর একটা কোর ঝিল্লি। তাহলে বাকি যা আছে সব সাইটোপ্লাজম। বাকি যা আছে সব কি? সাইটোপ্লাজম। তাহলে সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, আমরা বলতে পারি নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লির ভিতরে সমস্ত প্রোটোপ্লাজমে সাইটোপ্লাজম। কি বলছি? সমস্ত প্রোটোপ্লাজমে। তাহলে দেখেন তো এটা যদি সাইটোপ্লাজম অংশ হয়, এই কোষ ঝিল্লির অপর নাম সাইটোপ্লাজমিক মেমব্রেন। কি বলছি? সাইটোপ্লাজমিক মেমব্রেন। কেন স্যার এটা বললেন আপনি? কারণ কি জানেন? যেহেতু এই সমস্ত অংশ সাইটোপ্লাজম, তাহলে কোষের ম্যাক্সিমাম অর্গান কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। কোথায় থাকে? সাইটোপ্লাজম থাকে। এভরিবডি ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পারছি? এই কাজটা আমরা আগাইতে পারবো না। পরিবারের গল্প থেকে মেইন পয়েন্টগুলো মনে রাখবো। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, গোলজি বস্তু, ডাক্তারের গল্প থেকে এগুলো আমরা মনে রাখবো। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এটা আমরা উদ্ভিদ কোষের বিষয়টা শো করলাম। আবার রিপিট করতেছি, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হলো কোষপ্রাচীর, যেটা পানি কোষে থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, যেটা পানি কোষে থাকে না। উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড় এবং মাঝখানে থাকে, এবং উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা এক পাশে থাকে। মন থাকবে ইনশাআল্লাহ। দেখো একটা টেকনিক দিয়ে দেয় অন্য একটা বিষয়। এই যে একটা শব্দ লিখতেছি স্পা, এইটা দ্বারা একটা বিষয় বোঝাবো। এস দ্বারা বোঝাবো সক্রেটিস, পি দ্বারা বোঝাবো প্লেটো, তারপরে এদা বুঝাবো এরিস্টটল, তারপরে এদা বুঝাবো আলেকজান্ডার। শুনেন, এটা দ্বারা বলতে চাচ্ছি আলেকজান্ডার শিক্ষকের নাম হলো এরিস্টটল, এরিস্টটলের শিক্ষকের নাম হলো প্লেটো, আর প্লেটোর শিক্ষকের নাম হলো সক্রেটিস। সক্রেটিসের কোনো শিক্ষক নেই, মন থাকবে? সক্রেটিসের কোনো শিক্ষক নেই। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো জীববিজ্ঞানের উদ্ভিদ কোষের অংশগুলা। শোনো, তোমরা প্রথমত বাসায় যাইয়া পেন্সিল দিয়ে এটা ছবি আঁকা বা বারবার দেখবে ইনশাআল্লাহ আয়ত্ত আসবে। ধন্যবাদ সবাইকে।